এবং কালেক্টিভলি তার অ্যালামনাইদের ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ আপনার সাউন্ডটা মানে ঠিক করতে হবে, কারণ আমি এখনো একটু নয়েজ পাচ্ছি, এটা মানে ঠিক করা হবে, ঠিক করতে সাহায্য করবে আপনাকে। কিন্তু আপনি যদি একটু চট করে একটু বলে নিতেন, আমরা বাকিকে শুনতে শুনতে আপনার এটা নিশ্চয়ই এটা ইয়া হবে। আপনাকে জাস্ট আমি একটু জানতে চাই যে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই, বা আসলে লাগেও না কাজে, এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে। আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন, এটা তো আপনি ডেলিভারিটলি করছেন, তাই না? ছাত্র শিবিরের কথা আপনি বলেন নাই, সেটা তো ডেলিভারিটলি করছেন। এই যে বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না, মানে দেখানোর জন্য করছেন না? মানে না, অফকোর্স না, এটা একটা প্রাসঙ্গিকতা। কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্রদলের ইস্যু ছিল, আমি স্পেসিফিক ভাবে ছাত্রদলকে উল্লেখ করছি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। এবং আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে যেই প্রশ্নটি আপনি করছেন অনেকে সেই প্রশ্নটি করছে, এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য। ওকে, কিন্তু আপনি স্ট্যাটাসটার মধ্যে আচ্ছা এইটা একটু আমি ডিসক্রিমিনেশন করি নাই, আমি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। আচ্ছা ঠিক আছে, কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আমি এখন আমার টেবিলে যে এখন BDnews24.com এর একটা নিউজ, সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির। এটা কি আপনার নজরে পড়ছে? যে এটা নজরে আমি পড়ছে। আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে। খুব সম্ভবত এখানে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে। আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যাটাস দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর গালিব, আপনি আমাদের সঙ্গে। মোরাল স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড খালেদ ভাই, ডাজন্ট ম্যাটার whether this is ছাত্র শিবির or whoever it is। আমরা এটা আপনার কাছে আশাও করি। এটা আপনার আওয়াজটার ব্যাপারে আশিস, ক্যান টেক কেয়ার অফ দিস নয়েজ এন্ড থিং প্লিজ। বাকি বিল্লাহ, আমি যে বিষয়ে আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ অভ্যুত্থান বা চলমান আন্দোলন যাই মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংজ্ঞায়ন করি না কেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার, কে আসলে সবচেয়ে বেশি করছে, এটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা, নাকি শিবির কিছুই করে নাই, ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কিনা, বাম সংগঠনগুলি এটার মধ্যে কোনো রকম কোনো ভূমিকা রাখছে কিনা। বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করতেছে শিবির করছে অনেক বেশি, বৈষম্য বিরোধীদের কতজন ছিল যারা আসলে আদতে হয় শিবির নইলে ছাত্রলীগ, আর বেশিরভাগ হচ্ছে জনগণ। এর মধ্যে ছাত্রদল বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না। আপনি ব্যাপারটা এখন আসলে কেমন দেখেন, যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে, কখনো এটা কখনো সেইটা, আপনি কেমন দেখছেন এটা জনাব বাকিবিল্লাহ? আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম, এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি। এখানে বিশেষত কারফিউ যখন দেয়া হলো, যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা, প্রেস ক্লাব, শহীদ মিনার এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন, নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ। কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল, যেটা বামপন্থী 31টা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে। এরপর নূর হোসেন স্কোয়ার থেকে যেই পদযাত্রা ছিল, যেই পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক, কিন্তু খুব সিগনিফিকেন্ট যে ঢাকা শহরের যেই কালচারাল পেরিফেরি, সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা, নাট্যকর্মীরা, পেশাদার আর্টিস্টরা, ঢাকা শহরের যে 1,500 মধ্যবিত্ত নূর হোসেন স্কোয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে, ওইটা দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা তৈরি করে। এবং দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা 3 তারিখে শহীদ মিনারে নাহিদের মুখ থেকে আমরা যে এক দফা শুনি, সেই প্রেক্ষাপটটা তৈরি করে। এটার ক্রেডিট নেওয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি। কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা, রামপুরা বাড্ডার জনতা, যাত্রাবাড়ির জনতা, উত্তরার জনতা, মোহাম্মদপুরের জনতা। কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা, তার আসলে কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই ক্লেম করার মতো তার পক্ষে। এই যে অভিভাবক, সাধারণ মানুষ, মা এবং আমি এক জনতা বলতে আমি যার কথা বলতেছি, যে কারণে আমরা ছাত্র জনতার আন্দোলন বলতেছি, কিন্তু এখানে বিএনপি তার যারা মারা গেছে, এখানে বামপন্থী ছাত্রকর্মীরাও মারা গেছে, ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে, ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে। কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই, যে কারণে আমরা এই আন্দোলন ছোট করে আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে করেন, আপনি কি শিবিরের কথা, ছাত্রদলের কথা ইচ্ছে করে বাদ রাখলে? না, বাদ রাখলাম না। কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে এইখানে। কারণ মূল বিরোধী দল তারা, এবং বিরোধী দল হিসেবে বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল।
এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল, বাকিরা আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ছিল। আমি নিজে 2018 কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি এবং আমরা ওই আন্দোলনে বামপন্থীরা যেই বুদ্ধিভিত্তিক বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক নেটওয়ার্ক এবং আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যেই জায়গায় সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই। কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই, কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ। এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে, সেটা অসম্ভব। কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই, বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা এবং অ্যাবসলিউট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা, সেটার মধ্যে দিয়ে যেই জনতা যারা হারায় যাইতেছে ইতিহাসের এই জায়গা থেকে, কারণ তার আসলে কোনো গোষ্ঠী নাই, এই যে লাখ লাখ মানুষ। কিন্তু বাকি আমি একটু যে জায়গায় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনি ছাত্র জনতা বলতেছেন, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। আমরা কিন্তু ছাত্র জনতার তো সবাই এটাতে অংশগ্রহণ করছে। এখন আমিও দাবি করতে পারি যে আমি জার্মানিতে ছিলাম কিন্তু অংশগ্রহণ করছে, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে এটা দাবি করতে পারে। গালিব হয়তো নিউ ইয়র্কে ছিলেন, উনি বেশ ওয়াশিংটন ডিসিতে ছিলেন, তিনি বেশ ভালোভাবে অংশগ্রহণ হয়তো করেছেন। কিন্তু ঘটনা দিচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে, কতগুলি নেতৃত্বের জায়গা লাগে। সেই নেতৃত্বের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এই নাহিদ আসিফরাই তো আসলে সামনের, হাসনাত সার্জিস মাহফুজরাই তো আসলে সামনের ফোর্স, এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন, সরকার গঠন করেছেন, আমাদের কথা বলছেন, তাই না? আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই, চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন? বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না, মানে ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল সংগঠনের কি আসলে ওটুক জোর ছিল? আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেওয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না, কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি। এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাখাই আমরা আন্দোলনটা আগাইছি। ফলে ওদের সমান ক্রেডিট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আলাপটা ওইখান থেকে আসছে, যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট নেওয়ার পলিটিক্সটা শুরু করছে, ওই পয়েন্ট থেকে কিন্তু আমি কথাটা বলছি। এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে, সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে এটারে প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে। এখন আমরা যে জানতাম না যে এখানে কওমি স্টুডেন্টরা, বিএনপি কর্মীরা, জামাতের কর্মীরা আছে, সেটা কিন্তু আমরা জানতাম, এমন না যে সেটা আমরা জানতাম না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটা যে ক্লেম করার যে রাজনীতিটা, সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না। আমি আসলে আপনিও অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক, অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা যোগাইছে, এটা বলে যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে, আপনি এটাকে নিফট ইন দ্য বার্ড করতে কেন চাচ্ছেন? না না, এটা কিছু না, এটা কোনোটা না, আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন? ক্রেডিট তো দাবি করতেই পারে, ওনারা ছিলেন, ওনারা তো দাবি করতেই পারেন। প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিট দাবি করতেই পারে, করতে পারে না তা না, নিশ্চয়ই পারে। কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা, সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের মূল কারিগর, আপনারাও বলেন, বাকি আপনারাও বলেন, আপনি বলেন যে আমরাই মূল কারিগর, অসুবিধা কিছু নাই। না 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 না, সেটা যদি আমরা বলাবলি করি, সেটা বলাবলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা, যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা, তারা যদি রাস্তায় না নামতো, আমরা যেই পলিটিক্যাল গোষ্ঠী, ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড়, কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল না। না, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু জানা বাকিবিল্লাহ, আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, যেখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন, তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির, নাকি একমাত্র শক্তিই বলছে, এখন ভুলে গেলাম সার্জিস কোথায় গিয়া জানি, একদম একমাত্র, তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে শিবিরের বিরাট ভূমিকা ছিল। আপনাদের কথা তো তারা বলে না, আপনাদের কথা যে তারা বলে না, এটা তো নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে। এইটা আমি জানি না, মানে সার্জিস এটা বললেও, সার্জিসে আমি আসলে মনে করি না যে সার্জিসই এখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে। আচ্ছা, কারণ এখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল। এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে 2023-24 ইলেকশনের আগে, সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড
মেঘমল্লার রাজে ওই বিলবোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে, এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইলো ছাত্রলীগের আঘাতে। এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা রিয়ালাইজ না করতে পারে, এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো, এইটা আসলে হয়েছে কি, এটা আমি বলবো এটা যদি রিয়ালাইজ না করতে পারে ওটা মানে ইন্টেলেক্ট। বাকি আপনি আমার উপরে রাগ হয়েন না, পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম, পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম, আপনারা সেই ডার্ক পিরিয়ডে অনেক স্যাক্রিফাইস করবেন, এরকম করবেন, কিন্তু এরকম করতেই থাকতেন। হয়তো 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, 45 বছর থাকতো ওরা, আরো 45 বছর হয়তো থাকতো, আপনারা এটাতে কিছু করতে পারতেন না। যেহেতু এই ফোর্সটার মধ্যে 54 এসে জড়ো হয়েছিল, যেহেতু শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল, সেই জন্য আপনারা অল্প, শিবির বেশি, ছাত্রদল মাঝামাঝি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে তারপরে এটা। না, শিবিরের পার্টিসিপেশন ছাত্রদলের চেয়ে বেশি, এটা কোনোভাবেই ফ্যাক্ট না। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা আরো বেশি পরিমাণে এই মুভমেন্টে মানে ছাত্রদলের আমার মনে হয় বেশি জীবন দিয়েছে। আমার মনে হয় যে আমরা আলোচনা একটা জায়গায় আসছি, ডক্টর মির্জা গালিবের কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে, আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে চাই। ডক্টর মির্জা গালিব, আমি প্রশ্নটা করে রাখি, আপনি আলোচনাটা শুনেছেন, আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে, পেশি শক্তির ব্যবহার থেকে, মানে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেগেটিভটার জায়গাটা একটু আসতে চাই। শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনি দেখেন গত 15 বছর ধরে, মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি, যে গত 15 বছর ধরে ছাত্রদলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের, মানে আমি কি বলবো, নৃশংস নির্যাতনের মধ্যে যেতে হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন, তারা তাদের পড়ালেখা শেষ করছেন, তারা বড় বড় চাকরি করতেছেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন, তারা নানা কিছু হচ্ছেন। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, মানে কার আত্মত্যাগটা বেশি আসলে, মানে শিবির নিজেকে শিবির বলে নাই, না বলে এটার মধ্যে ছিল, সবার সাথে মিলেমিশে ছিল, পরে এখন বলতেছে যে তারা শিবির এবং শিবিরে অনেক কিছু করছে, মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে, এইটা জায়গা থেকে যদি একটু বলেন ডক্টর মির্জা গালিব। খালেদ ভাই, ন্যারেটিভ কি আপনার, মানে আপনি এই ন্যারেটিভ বিশ্বাস করেন? না না, আমি কিছুই বিশ্বাস করি না, আমার বিশ্বাসের জায়গা থেকে আমি এটা বলি না, আমি পপুলার ন্যারেটিভের জায়গা থেকে প্রশ্নটা আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এমনকি আপনি একটু ডিসকানেক্টেড ছিলেন, এমনকি বাকি বিল্লাও কিন্তু এটা বলেন নাই, এটা আমি বললাম জায়গাটা থেকে, বাকি বিল্লাহ অন্য একটা জায়গা থেকে বলছেন, আপনি শেষ বক্তব্য নিশ্চয়ই শুনছেন। আচ্ছা জি, না থ্যাংক ইউ। আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটাতে আসি। একটা জিনিস দেখেন, এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স, এই শব্দটার প্রেমিস আসলে ভুল। এটা এক ধরনের আপনার প্রোপাগান্ডা টাইপের শব্দ। এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি ইনফরমেশনকে আপনার ডিসইনফরমেশন করে। কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে, তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই। এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি, এবং তারটুকু সে দাবি করবেই, এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত। যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন, যে এই আন্দোলন, শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন, তার 3টা ধাপ দেখেন। প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে। সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে ছাত্রদল ছিল, সেখানে ছাত্র শিবির ছিল। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের এগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না। আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন, কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা হসপিটালে পাঠাইছে। ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিছে। ছাত্র শিবিরে কতজনকে পুলিশ গুম করে লয়ে গেছে, তাদের লাশ পাওয়া যায় নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাশ এখন ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই, এই না করার পিছনে এই যে বাকি 54 বছরই পারে নাই, মানে এটা স্পেশালি এই 10 বছর যে তা তো না, মানে এটা 54 বছরই না, তার আগেও পারে নাই। তার আগেও পারে। আমি যখন ছিলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও পারে নাই। তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না। এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি করবে? আপনি যদি তাকে জায়গা না দেন তাহলে সে করবেটা কি? এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই, এই প্রেমিস কি কোনো সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে। এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন, তারা বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যায়া শাহবাগ থানার ওসির কাছে দিয়েছে। একটু কারেক্ট করেন, মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করতো, কিন্তু তারপর এটা জানাজানির পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা, এটা জানাজানির পরে।
এক্স্যাক্টলি। ওকে, মানে ব্যাপারটা এমন না তো যে ছাত্র দলের আহত লোকজনের বা বামদের আহত লোকজনের আপনারা শিবির বলে দাবি করতেছেন, ব্যাপারটা এরকম না তো? না, ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার পরিচয় দিয়ে থাকতে পারে নাই ক্যাম্পাসে, তাই না? তাহলে সে পরিচয় দিয়ে থাকতে পারে নাই কোনো কারণে, ধরেন তার একটা ফেসবুক স্ট্যাটাস অথবা তার একটা কথা অথবা তার হচ্ছে রুমমেট কেউ সন্দেহ করলো, সে বললো, এবং যখন কেউ আইডেন্টিফাই করলো সে ছাত্র শিবির করে, তাকে ছাত্রলীগ নির্যাতন করে হল থেকে বের করে দিল, এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, খালেদ ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনি চিন্তা করতে পারেন এটা একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে? এই ঘটনাটা একটা না, একটা, দুইটা, তিনটা, 100-র উপরে এই ঘটনা হবে। এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই, ভাই এটা তো মিথ্যা কথা। এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন। মানুষের সেন্স থাকলে তো ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই। ওকে, ঠিক আছে, আমি তাহলে এইবার একটু জনাব বাকিবিল্লাহ যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি। জনাব বাকিবিল্লাহ বললেন যে এই যে এই ক্রুদ্ধ সময়টার মধ্যে 15 বছরে, বিশেষ করে শেষ 3-4 বছরে আওয়ামী লীগের এগেনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়াচ্ছে তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হচ্ছে? শিবির কি কোনো সময় হ্যাঁ জি বলেন খালেদ ভাই। জি, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পরিষ্কার। এখানে দুইটা জিনিস দেখেন, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন 15 বছরের, বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল, 14 দলের মধ্যে ছিল। বামদের নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে। যারা একটু লেটলি হইলো শেখ হাসিনার বিরোধিতা করছে, আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত। কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব। এক, তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে, এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে, এটা বামদের এক অংশের ভুল রাজনীতি, এটা স্বীকার করতে হবে। দুই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন, এটা একটা ফ্যাসিস্ট, ইসলামোফোবিক এবং রেসিস্ট পজিশন। আপনি ডক্টর কালী এখানে আমাদের একটু সময় দিবেন, আমরা একটু এই জায়গা থেকে একটু বাকিবিল্লাহকে একটু আমরা শুনতে চাই। জনাব বাকিবিল্লাহ একটু বলবেন। আমি শুধু প্রশ্নটা করে রাখি, মানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ আছে, জামায়াতে ইসলামী 96 সালে আওয়ামী লীগের সাথে একই কাতারে দাঁড়ায়া একটা কজের মধ্যে আন্দোলন করেছে। জামায়াতে ইসলামীর একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দরবারে অংশ নিয়েছে। তার জায়গা থেকেও আপনি সেটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদের বলবেন। আমরা একটু জনাব বাকিবিল্লাহকে শুনি। জনাব বাকিবিল্লাহ, আপনারা আওয়ামী লীগের কেউ বি টিম ছিলেন, সি টিম ছিলেন, এখন মানে সেই ব্যাপারটা আপনি প্রসঙ্গটা শুনেছেন। আচ্ছা, হ্যাঁ, গালিবের আগের আলোচনা ধরে আমার কয়েকটা কথারই বলার আছে। এক নাম্বার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে যেই ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। শিবির ছিল একটা ট্যাগ, যেই ট্যাগ দিয়ে যে কোনো শিক্ষার্থীকে যে ছাত্রলীগের বিরুদ্ধে মিনিমাম কোনো ভয়েস কোনো দেয়া বা তাদের হল কেন্দ্রিক তাদের যেই পলিটিক্স সেটার কোনো ইন্টারেস্টের বাইরে যাওয়া বা তাদের ভাষায় বেয়াদবি করা, এইটা আমারও মনে হয়। জনাব বাকিবিল্লাহ, এটা আমারও মনে হয়, কিন্তু আমি মাঝখানে একটু খালি এইটা দর্শকরা খুব একটু অস্থির হয়ে উঠতেছেন। আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই সেইটা ঠিক করা হয়েছে বা সেইটার দাবি কি এখন আপনাদের? আচ্ছা, ওইটা একটু বলে এই পয়েন্টে আসলে 90-এর আন্দোলনের পরে ছাত্রদের যে একটা ঐক্য হয়, সেখানে আপনারা জানেন যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্রদের পরবর্তীতে যে 10 দফা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে একটা সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে বিশেষ করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবির, এবং এই প্রশ্নগুলি তো আসলে আমাদের রাজনীতি থেকে কখনো ইনভ্যালিড হয়ে যায় নাই। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে তাদের অবস্থান এবং জামাতের অবস্থান, তারা কি মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে কয়েকদিন আগেও দেখেন খালিদ ভাই শিবিরের পত্রিকায় আসছে যে বাংলাদেশের মুসলমানকে ভুল বুঝায়, সেটা শিবিরের পত্রিকা সেটা উদ্যোগ করছে, সেটা শিবিরের পত্রিকা উদ্যোগ করছে। বাকি আপনি ওইটা নিয়ে লেখালেখি করছেন, আমি ওইটা নিয়ে বলাবলি করছি, এটা উদ্যোগ করছে। এরপর যেটা আপনি ধরেন যে গতকালকে যে ঘটনাটা, আমরা কিন্তু ছাত্র দলের সন্ত্রাস, কুয়েটের যে সন্ত্রাস সেটার মধ্যে সাথে সাথে কন্ডেম করছি যে ছাত্রদল এই যে রামদা নিয়ে এবং এই যে সহিংস ঘটনাটা ঘটালো, কিন্তু সেইখানকার কনটেক্সটে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের একটা গুপ্ত অংশের নাম যে এসেছে এবং তাদের যে একটা উস্কানি ছিল, সেই আলোচনা কিন্তু আমরা প্রথমে করি নাই। আমরা ছাত্র দলকেই বিএনপিকেই দায় দিছি যে কুয়েটের সহিংসতার দায় তাদেরকে নিতে হবে। এবং এমসি কলেজে দেখেন যে একজন বিরোধী ছাত্র তার পায়ের রক কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসতেছে। এখন যেটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে একটা নতুন কনটেক্সটে আছি। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম, গালিব যেটা বলতেছিল যে এখন আসলে রাজনৈতিক দলগুলির যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স ওই রাজনীতি চলবে না, এরকম একটা ঐক্যমত এবং
যেটা আসলে রাজনৈতিক সংস্কারের না, কিন্তু এটা শুধু চিন্তা করলে হবে না। কিন্তু বাকি আমি আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন। সেইটা হচ্ছে যে আপনি এইটা স্পষ্ট বুঝতে পারছেন, আমি কিছুটা একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে এই অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে, তাদেরকে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে এটা করা হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এখন মানে শেষমেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির কোট আনকোট করে পত্রপত্রিকায় যে নিউজ করা হচ্ছে, আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না? বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে, যেই মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এগুলি বলতে শুরু করলো, তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা, নাকি? শোনেন, হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা, যেমন কুয়েটের ঘটনা, আমি কি নিশ্চিত হইছি যে ওই লোকটা যে যুব দলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে, সোশ্যাল মিডিয়াতে পরে আসছে, কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্রদল এবং বিএনপি যুবদল মিলে রামদানি এই অ্যাটাকটা করছে। এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার, যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট, এটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এই জায়গায় আমি একটু মির্জা গালিবের কাছে যাই আপনার অনুমতি দিয়া। আর ডক্টর গালিব, আমি একটু রেসপন্স করি। ডক্টর গালিব আপনি রেসপন্স করেন। আমি শুধু এটা একটু বলি, ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে, আমরা দর্শকদের উদ্দেশ্যে এটা বলছিলাম, পরিণতি তাদের মতোই হবে। ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে পরিণতি তাদের মতোই হবে। ছাত্রদলের প্রতি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি যৌক্তিক বলে মনে করেন কিনা দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম। শতকরা 78% দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা যৌক্তিক, এবং শতকরা 22% দর্শক মনে করছেন যে এটা যৌক্তিক না। 44,000 দর্শক ভোট দিয়েছেন। জি, আপনি রেসপন্স করতে চাইছিলেন ডক্টর গালিব। জি খালেদ ভাই, থ্যাংক ইউ। দেখেন, ট্যাগের রাজনীতিটা সত্য। ট্যাগের রাজনীতিটা কিভাবে হয়? প্রথমে যেটা হয় যে আপনি প্রথমে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির রাজনীতি করতে পারবে না। তারপর যদি কেউ শিবির হিসেবে আইডেন্টিফাই হয়, আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন। এই বৈধতা যখন সমাজে তৈরি হয়, তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে, তখন আপনি শিবির ট্যাগ দেয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন। এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, বাকি বিল্লাহ ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন। ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান, তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ট্যাগ করে পিটাবে। আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন, একদিন আপনার ঘরে আগুন লাগবে। আমাদের যেটা উচিত, এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন। দেখেন, এটা হতে পারে না। 2, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন 1971 প্রসঙ্গ তুইলা। এটা হয় ভাই, এখন 2025 সাল। আচ্ছা 2025 আর 71 জায়গাটা থেকে আমি একটু আসি। আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে, আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের অনুসারী না। এই যে এই ট্যাগটা দিয়ে, আপনিও এটা খুব ভালো করে জানেন, কারণ সোশ্যাল মিডিয়াতে জানেন, তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের, এইটা নিয়েও আপনি একটু বললেন। না, ঠিক আছে খালেদ, ভেরি ফেয়ার। বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে, সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে। তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসাবে ট্যাগ দিতে পারেন, তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয়। এই আমি এটারও বিপক্ষে। দেখেন, এটাও হওয়া উচিত না, কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কোনো কথা বলবে। যেগুলো আমাদের স্যাক্রেড ফিলিংস, সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে। কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না। ধরেন, আমি যদি একসাথে এটাকে জাস্ট করি, একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই, একই সাথে আমি যদি এক্সিকিউট করি, তাহলে এটা মব হবে। এই মব যেরকম করে আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না। সমাজের নর্মগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে, একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে। আমাদের কোথাও এই মবগুলো প্লে করা উচিত না। দেখেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যদি আপনাকে রেসপেক্ট না করতে পারি, আমি যদি বাকি বিল্লাহকে রেসপেক্ট না করতে পারি, এক টেবিলে বসতে না পারি, তাহলে আমরা কেমন করে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠবো ভাই? আপনি 2000, আচ্ছা আমি আপনাকে ফিরে নিয়ে যাই। 2025 এবং 1971 প্রসঙ্গ আপনি বলতেছিলেন, কিন্তু 1971 প্রসঙ্গটাকে তো 2025 পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো। এইটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল। আপনি একজন ইতিহাসবিদ, গবেষক, বিশ্লেষক, আপনার কি মনে হয় ডক্টর গালিব, এটা জামাতের অনেক আগে সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না? এটা 2 জায়গা থেকে প্রবলেম হয়েছে। একটা জায়গা হচ্ছে ধরেন জামাত 71কে কিভাবে দেখে, সেই প্রশ্ন কিভাবে ডিল করে, সেখানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি। বাট একইভাবে জাতীয়ভাবে আমরা 71 প্রশ্ন কিভাবে মোকাবেলা করব, সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে। আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে। তাই আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। আপনি জিয়াউর রহমানকে দেখেন, জিয়াউর রহমান যখন 77-78 সালে ওনার পার্টি করলো, সেই পার্টিতে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন। উনিকে বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধ না, তাদের স্যার আমি নিব না। ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, মুসলিম লীগ করছে, তারা আসছে না। আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমারে বলেন? তাহলে উনি তো জিয়াউর রহমানের পলিটিক্যাল ফিলোসফিকে ভায়োলেট করতেছেন। কিন্তু বিএনপি কি আপনারা একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো? বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যেই ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? উনি
কিছু কথা বলছেন যেটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে, কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির মুখপাত্র নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে, মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না, এবং উনার বক্তব্যটা ওনার ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, কারণ বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে কথা বলতেছেন না, তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি, যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে, এটা আমার মনে হয় না। তারা যদি না করে আমি অ্যাপ্রিশিয়েট করবো। আমি আপনার আগের পয়েন্টে যাই, আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই। একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা, আমরা এটার মধ্যে যাব না। এবং দুই, দেন আমরা জামাতকে প্রশ্ন করবো, আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন, কেন করছেন, আমরা এটা কিভাবে রিজলভ করি। আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন, আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন, তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করবো। কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয়, তাহলে তো আপনি আলাপ আলোচনা করতে পারবেন না। আমি কমপ্লিটলি এগ্রি করি, জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত। ডক্টর গালিব, আচ্ছা আমি ব্যাপারটার একটা, মানে আপনি তো প্রফেসর, আপনার কাছে একটু অ্যানালজিটাই না বলি, যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো, যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না, তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতিতে আসতে চায়, যারা সরাসরি এর সাথে যুক্ত না, তারা এটার মধ্যে আসতে পারবে। তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে, জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না, কোন জায়গা দিয়ে যাবে কি যাবে না, জনগণ দেখবে। জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা 53 বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল, নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামাত দরকার মনে করছে? আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয়, আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি না উঠে, তাহলে 2 দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে, সেই বয়ানই তো জামাত ইসলামী দিবে 71 সালে আমরা ভুল করছি, এটা ঠিক হয় নাই, আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার, তাই না? না, আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই, আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি, তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে। এটা দেখেন, আপনি জামাতের মধ্যে এখন যারা, তারা অলমোস্ট নতুন প্রজন্ম, শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম, যারা 1971 সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম, তাদের 1971 সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন, অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই, আমি মনে করি না যে 71 বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে। আপনি যেমন ধরেন, আমার জন্ম হয়েছে 1982 সালে, আমি বড় হয়েছি বাংলাদেশে, আমি বাংলাদেশের মানচিত্র দেখে বড় হয়েছি, বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি। আপনি তো আমার পার্সপেক্টিভ ভাই 1971 নিয়ে বসাইলে হবে না, তাই না? আমি তো দেখছি কমপ্লিটলি। কিন্তু ডক্টর গালিব, আমি এই জায়গার মধ্যে একটু আসতেছি, আমি একটু বাকিবুল্লাহকে শুনতে চাই, কিন্তু আমি আপনার এটা বলি যে আপনার জন্ম 1982 সালে হইলেও আপনি যেমন ফরাসি বিপ্লবকে আসলে বিশ্লেষণ করতে পারেন আপনার জন্মের 200 বছর আগের বিষয়টা, জন্ম 71 পরে এইটা খুব ভালো তর্ক না আসলে, যে আমার আদর্শের জায়গা থেকে আমি। আপনি ভুল বুঝছেন, আমি একটু ক্লারিফাই করি। আমি যদি বলি যে আমার জন্ম 82-তে বলে আমি 71 জানি না, 71-এ কি হয়েছে বুঝি না, তাহলে এটা ভুল তর্ক। কিন্তু আমি যদি বলি যেহেতু আমার জন্ম 82-তে, কাজে আমার পার্সপেক্টিভ বাংলাদেশি, তাইলে এটা রাইট তর্ক। আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন 80-90% পিপল তারা হচ্ছে বর্ন ইন বাংলাদেশ, তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনারা আমার পার্সপেক্টিভ একই রকম ভাই, এখানে কোনো পার্থক্য নাই। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আমরা একটু বাকিবিলের কাছে আসি, যে জনাব বাকিবিল্লাহ, আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা, যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে আপনারা রাজনীতিটা সরায় নেন, এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ 71, 25, 72, 24 এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি, এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায়? এটা তো একটা স্পেস দেওয়া উচিত, তাই না? এটা তো একটা ওয়ান্স, মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে, এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আমি একমত, আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায়, কালকে যদি বাকিবিল্লাহ সাহেবের দাঁড়িয়ে আছে, দেখতে খুবই মানে একটা পরহেজগার সুন্দর মুসলমান মনে হয়, এবং খুবই জামাত ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয়, ট্যাগ দেয় দিয়ে একটা আরেকটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা, সেটা আপনি একটু যদি বলেন জনাব বাকিবিল্লাহ। প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না, এবং যেই পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, আমি ধরেন 20-22 বছর বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আছি। আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিক ভাবে আমার মনে পড়ে যে আমরা 2000-এর গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি। আগে যেই আলাপটা হয়েছে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মধ্যে যেই বাম শক্তিগুলি ছিল, দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ, আমি যদি 2000-এর সাল থেকে দেখি, এবং বামপন্থীদের যেই লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট, সেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে যেই পাওয়ার প্ল্যান্ট, এই মুভমেন্টগুলি বামপন্থীরা লিড করছে এই 2000, আমি আমার দেখা 20 বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীদের ছাড়া আর কেউ করে নাই, কোনো ইসলামিক পার্টি এবং অন্য কোনো দল করে নাই। ফলে যেই ফ্যাসিবাদের দোষর যে, আমাকে মাফ করবেন, আমি একটু বলি, এইখানে কি
আপনি একটা সিলেক্টিভ ওমিশন করতেছেন কিনা, কারণ আপনাকে তো আসলে বিবিআনাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির আন্দোলন হয়, সেটা যে বিএনপি এই গ্যাসটা বিবিআনার গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিতে, এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন না যে আন্দোলনটা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করলো? আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি, আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি, নাগরিক কমিটি, সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে, এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে। উই হ্যাড টু। আপনারা কি এটা ইচ্ছা করে বাদ দিচ্ছেন? মানে বিএনপি না না না, কোনোটাই বাদ দিচ্ছি না। ধরেন দুইটা সময়েই আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি। বিএনপির টাইমেও করছি, বিবিআনা টাটারে গ্যাস দেওয়ার যেই জায়গা, আওয়ামী লীগের সময়ও করছি কনকো ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে। কথাটার প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দোসর যে লেফট গ্রুপ, তারা আসলে গত 2 দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না। ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীকে আমরা 2004 সালেই এইখানে প্রগতিশীল ছাত্র জোট যেটা আমি প্রসঙ্গটা বুঝতে পারছি, দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু বাকিবিল্লাহ, যখনই আপনারা এই দাবিটা সামনে আনেন, আপনারা সকল ভালো কজের মধ্যে থাকতেছেন, আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে, কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামাত শিবিরের ভূমিকা পরিষ্কার করতে হবে, জামাত শিবিরকে কোনো স্পেস দেওয়া যাবে না, তখন সেটা আওয়ামী লীগের জন্য লাভজনক হয়ে ওঠে কিনা? প্রশ্নটা হচ্ছে যে ধরেন এইখানে যে প্রশ্নটা, আমি আলাপটা আবার একটু গোড়ায় যাই, যে আজকে থেকে 30 বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে, এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল, বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে, 30 বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না? জুলাই মুভমেন্টের এই জায়গাটা, যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া, এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে। তার অন্যথা তো আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে। গালিব ভাই 2-1 বার আমার পার্সোনালাইজ করার চেষ্টা করছে, ব্যাপারটা আমার না, বাংলাদেশের যে বৃহত্তর সমাজ, সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে, এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার কোনো জায়গা তৈরি হবে। সেটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন জনাব বাকিবিল্লাহ? আপনি তো ওকে একটা স্পেস কখনোই এরকম দেন নাই, আপনি তো সারাক্ষণই ওকে আদার করে রাখছেন। যখন সারাক্ষণই একটাকে আদার করে রাখেন, আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে। শুনেন, এটা খালিদ ভাই আমি আপনারে বলি, আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা ছাত্র সংগঠন করতাম, ছাত্র ইউনিয়ন, রাইট, এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে সে কখনো আর্মস পলিটিক্স করে নাই, ভায়োলেন্ট পলিটিক্স করে নাই, মানে এই যে, কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলপাত্র, শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে, বা আরো এখন যেটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই। এইখানে যে 90-এ সর্বদলীয়, একটা সেকেন্ড ডক্টর গালিব, একটা সেকেন্ড, আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যারা বাকিবিল্লাহ, আমি একটু প্রশ্নটা বুঝাতে পারতেছি কিনা সেটা আমি আপনাকে বলি। ডক্টর গালিব একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন, তারা কি রাজনীতি করে সেটা দেখবেন, নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হচ্ছে কিনা? আপনি কি মনে করেন যে এটা এরকমই হওয়া উচিত? স্পেস দেওয়ার ব্যাপারটা আমার না। ধরেন কয়েকটা জায়গা আছে, আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি, জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজমের জায়গাটা স্ট্রং, তারা ক্যাডার বেস পলিটিক্স, লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে, কিন্তু বাংলা
mountain bikes are often seen near the water. The scenic beauty is unmatched. The landscape is dotted with bridges, rivers, and trees. It's a serene view, with trains and boats moving through the fields. The water flows gently, and the scenery is truly mesmerizing. People live in harmony with nature, using the river and its surroundings for their daily needs. Isn't it beautiful? A magical winter morning in the village. People are out and about. In the foggy morning, a man walks down the road, cell phone in hand, and a group of people trudge along, united in the misty air. The large body of water surrounded by trees creates an ethereal scene. The sun peeks through the trees, casting a gentle glow. A boat rests in the water, and a man sits beside a girl on a bench. Meanwhile, a cow grazes peacefully in the field. Cows stand in the fields and fathers hold their children close, guiding them through the foggy paths. The scene is both serene and slightly mysterious, as the little ones peek out from under their father's arms, dressed in cute pink hoods. Walking down the dirt road, a man carries a stick, leading a cart full of people. Each step is deliberate, as if navigating through a winter wonderland. Every move is precise, ensuring safety and warmth for all. The sun shines through the trees, casting a gentle glow. Thanks for tuning into this picturesque winter morning.